So our first chapter is matter, মানে হচ্ছে পদার্থ, যাকে বাংলায় আমরা বলতে পারি পদার্থ, যেটা আমরা জানি যে 3 টাইপস অফ ম্যাটার। এখানে যদি বাংলা এবং ইংরেজি পাশাপাশি রাখলে আমাদের পড়তে সুবিধা হবে, সেই কারণে আমি বলছি। এটা আমি কি জানি যে কঠিন, তরল আর গ্যাসীয়, 3 প্রকার পদার্থ। তাহলে এটাকে আমরা কি বলবো? সলিড, লিকুইড আর গ্যাসিয়াস। লিকুইড and solid. So there are 3 types of matters. Okay. Now আমরা পড়তে পড়তে যাব। অরিপন পড়ো, প্রথম লাইন কটা পড়ো একটু, আমি শুনি। Okay, sir. We see different things such as table, chair, books, pencil, plants, trees, blackboard, windows, doors, and so many other things around us. All Okay. these things are very different from each other as they are made up of different materials. But one thing is common, that all these things are made up of particles. Everything around us is made up of tiny particles. The particles which make up matter are known as atoms or molecules. These particles are so small that we cannot see them even with a high power microscope. ওকে, স্টপ, ভেরি গুড। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে আমরা আমাদের চারপাশে যে বিভিন্ন বস্তু দেখতে পাই, কি কি দেখতে পাই? এখানে তো জাস্ট কয়েকটা মানে নাম দিয়েছে, টেবিল, চেয়ার, বুকস, পেন্সিলস, প্ল্যান্টস, ইচ অ্যান্ড এভরিথিং। এগুলো জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল দেওয়া আছে। ভ্যারিয়াস কাইন্ডস অফ, আমাদের এখানে সো মেনি থিংস আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হলো যে এগুলো কি দিয়ে তৈরি? এগুলোকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কি যে দে আর মেড আপ অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। তারা আলাদা আলাদা পদার্থ দিয়ে তৈরি, সবগুলোই কিন্তু একই রকমের পদার্থ দিয়ে তৈরি নয়। দে আর মেড আপ অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। কিন্তু ডিফারেন্ট ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হলেও ওয়ান থিং ইজ কমন, একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে কমন। কি না, ওই যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে তৈরি, বাট ওই ম্যাটেরিয়ালসগুলো কি দিয়ে তৈরি? ম্যাটেরিয়ালসগুলো মেড আপ অফ পার্টিকেলস, তারা কণা দিয়ে তৈরি। তাহলে আমরা কি দেখছি? আমাদের চারপাশে যে বিভিন্ন রকমের পদার্থ আমরা দেখতে পাই, তারা ভিন্ন ভিন্ন বস্তু দ্বারা তৈরি। আর ওই ভিন্ন ভিন্ন বস্তুগুলো কি দিয়ে তৈরি? তাদের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হলো তারা ছোট্ট ছোট্ট পার্টিকেল দিয়ে তৈরি। প্রত্যেকের মধ্যেই একটা ছোট্ট পার্টিকেল আছে। যদি একটা ধরি টেবিলটা আমি যদি টুকরো 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 করে ভাঙি, একেবারে ছোট্ট পার্টিকেল পাবো। সেই পার্টিকেলটাকে কি বলবো? তার অ্যাটম। চেয়ারটাকে যদি টুকরো করে ভাঙি, এখানে একদম ছোট্ট কি পাবো? একটা অ্যাটম। একটা বুকসকে আমরা যত ছোট্ট ছোট্ট টুকরো করে যদি ভাঙতে পারি, সেখানেও যেটা পাবো, সেখানেও পাবো একটা অ্যাটম, একটা টাইনি পার্টিকেল, একটা ছোট্ট পার্টিকেল আছে। সেই পার্টিকেলগুলোর নাম হচ্ছে অ্যাটমস আর মলিকুলস। কালকে যেটা আমি বলেছিলাম যে অ্যাটমস আর মলিকুলস হচ্ছে পদার্থের সব থেকে ক্ষুদ্রতম কণা। অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাটমস অ্যান্ড মলিকুলস? এখানে লিখছি, দেখো, ধরো এইচ হলো একটা অ্যাটম, বাট H2 এটা হলো একটা মলিকুল। তাহলে এখানে ধরো O আর O2 এর মধ্যে অরিপন বলো কোনটা অ্যাটম কোনটা মলিকুল? স্যার, O হচ্ছে অ্যাটম আর O2 হচ্ছে মলিকিউল। ভেরি গুড। তাহলে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। অ্যাটমকে বলা হয় পরমাণু, আর মলিকুলকে বাংলায় বলা হয় অণু। এবং এই অণু এবং পরমাণু মানে অ্যাটম এবং মলিকুল, দে আর সো টাইনি, তারা এতটাই ছোট যে উই কান্ট সি দেম উইথ আওয়ার ওপেন আইজ। আমরা খোলা চোখে তাদেরকে দেখতেই পাবো না। তাহলে তাদেরকে দেখতে গেলে আমাদের কি করতে হবে?
উই নিড হাই পাওয়ার মাইক্রোস্কোপ, আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপ। আশা করি মাইক্রোস্কোপের ছবি তোমরা প্রত্যেকেই দেখেছো। মাইক্রোস্কোপের কাজ কি? মাইক্রো, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রোর অপোজিট হচ্ছে ম্যাক্রো। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র, আর ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ বা বড়। তাহলে অতি ক্ষুদ্র বস্তু যেখানে দেখা যায় সেই যন্ত্র বা ডিভাইসকে বলা হয় মাইক্রোস্কোপ। তাহলে অ্যাটম এবং মলিকুল আমাদেরকে যদি দেখতে হয় তাহলে আমাদেরকে কার সাহায্য নিতে হবে? কার সাহায্য নিতে হবে বলো? একটা হাই পাওয়ার মাইক্রোস্কোপের। একটা হাই পাওয়ার মাইক্রোস্কোপের সাহায্য নিতে হবে। এখান থেকে আমরা এইটুকু জানতে পারলাম। ওকে, নেক্সট স্ট্যাঞ্জা জ্যোতি পড়বে। Okay. We have learnt in previous classes also about the matter. Let us revise it again. Anything that has mass and occupies space is called matter. Matter exists mainly in three states: solid, liquids, and gases. Solids have a definite shape and volume. Liquids do not have a definite shape but have a definite volume and they can flow. Gases neither have definite shape nor definite volume. Gases can flow in any direction. Liquids and gases are also known as fluids. ওকে, তাহলে কি দেখছি? বলছে আমরা আগের ক্লাসে কি পড়েছি? ম্যাটার সম্পর্কে আমরা পড়েছি। এবার সেই হোয়াট ইজ ম্যাটার সেটা আমরা যদি রিভাইজ করি কি বলবো? যে এনিথিং দ্যাট হ্যাজ মাস। মাস মানে হচ্ছে ভর। হোয়াট ইজ মাস? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে সেটাকে বলছে মাস। হোয়াট ইজ মাস? মাসকে বাংলায় বলা হয় ভর। যে কোনো বস্তু, যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে, ওকে, মানে সামথিং কন্টেন্টস এনি ম্যাটার কন্টেনিং সামথিং। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে বলা হয় তার মাস। দ্যাট ইজ কল্ড মাস। এনি সাবস্ট্যান্স কন্টেনিং সামথিং, এনি সাবস্ট্যান্স containing something is known as mass. ওকে, এবং মাস আমরা কিসে প্রকাশ করি? গ্রাম, কিলোগ্রাম মানে কেজি ইত্যাদিতে আমরা প্রকাশ করি। এগুলো হচ্ছে মাসের ইউনিট, এগুলো পরে জানবো। একক, ইউনিট অফ মাস, গ্রাম, কেজি ইত্যাদি। সো হোয়াট ইজ ম্যাটার? এনিথিং দ্যাট হ্যাজ মাস, যে কোনো পদার্থ যার মধ্যে রয়েছে ভর আর কি রয়েছে, সে কিছুটা জায়গা অধিকার করে থাকবে। অকুপাই স্পেস, স্পেস মানে হচ্ছে শূন্যস্থান বা জায়গা। হ্যাঁ, স্পেস মানে হচ্ছে শূন্যস্থান, সে অধিগ্রহণ করে থাকবে। সো হোয়াট ইজ ম্যাটার? সো ম্যাটার ইজ দ্যাট থিং হুইচ হ্যাভ মাস অ্যান্ড অকুপাই স্পেস। যেমন ধরো তুমি যদি বাড়িতে একটা খাট রাখতে চাও তাহলে খাট একটা জায়গা অধিকার করবে। টেবিলের মধ্যে একটা বই রাখতে চাও তাহলে বইয়ের একটা নির্দিষ্ট জায়গা অধিকার করবে। তুমি যদি কোনো জায়গায় এক বালতি জল রাখতে চাও, কোনো জায়গায় যদি একটা পুকুর কাটতে চাও তাহলে পুকুরটার জন্য একটা জায়গা লাগবে এবং তারও কিছু মাস থাকবে। বা কোনো জায়গায় তুমি যদি গ্যাস রাখতে চাও, সিলিন্ডারের মধ্যে গ্যাস থাকবে তাহলে তার জন্য একটা জায়গা লাগবে, তার একটা ভর থাকবে। তাহলে ওই জন্যই বলছে হোয়াট ইজ ম্যাটার? এনিথিং দ্যাট হ্যাজ মাস and which occupies some space, কোন একটা জায়গা অধিকার করছে, তাকে রাখতে গেলে একটা জায়গা লাগবে, is called matter, সেটাকে বলা হয় ম্যাটার। আর আমরা প্রথমেই দেখলাম যে ম্যাটার ইজ অফ থ্রি টাইপস। ম্যাটার হলো তিন ধরনের। কি কি? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস। সলিড মানে হচ্ছে কঠিন, লিকুইড মানে তরল, আর গ্যাস মানে গ্যাসিয়াস পদার্থ। এবার সলিডস, সলিডসে কি বলতে? যে সলিডস হ্যাভ ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম। আমি যদি এটাকে আলাদা করি, যে সলিডস যারা কঠিন পদার্থ হয় তাদের কি রয়েছে না, দে হ্যাভ ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম, তাদের নির্দিষ্ট আকার
এবং আয়তন রয়েছে। শেপ মানে হচ্ছে আকার, তাহলে যে পদার্থের নির্দিষ্ট আকার রয়েছে শেপ। সলিডের বৈশিষ্ট্য হচ্ছে কি, মেন ফিচার্স অফ সলিড কি থাকবে, থাকবে তার একটা একটা ফিক্স বলবো না, মানে ডেফিনিট বলবো, মানে নির্দিষ্ট একটা নির্দিষ্ট আকার থাকবে। সলিড হলেই তার মধ্যে থাকবে ডেফিনিট শেপ, একটা নির্দিষ্ট আকার থাকবে। আর কি, আর সে একটা তার একটা ভলিউম থাকবে, তার একটা আয়তন থাকবে, কিছুটা জায়গা দখল করে থাকবে। লিকুইডের কি থাকবে, সলিডের থেকে লিকুইড কোন জায়গায় ডিফার করছে দেখো, liquids do not have a definite shape, লিকুইডের কোনো নির্দিষ্ট আকার নেই, and do not have a definite shape, নির্দিষ্ট কোনো আকার নেই, but have a definite volume, কিন্তু তার আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে, and they can flow, মানে তারা প্রবাহিত হতে পারে। যেমন নদীর জল, ওয়াটার অফ রিভার, ওয়াটার অফ গ্যাঞ্জেস, দে ক্যান ফ্লো, যে কোনো জায়গায় দিলে প্রবাহিত হতে পারে, তারা প্রবাহিত হয়, প্রবাহী। লিকুইডের ওই জন্য আর একটা বাংলায় নাম হচ্ছে প্রবাহী, ঠিক আছে। তাহলে সলিডের নির্দিষ্ট শেপ এবং ভলিউম থাকবে, লিকুইডের ক্ষেত্রে একটু ডিফার করছে। লিকুইড হ্যাজ নো ডেফিনিট শেপ, তার নির্দিষ্ট কোনো আকার নেই, বাট হ্যাভ ডেফিনিট ভলিউম, কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, অ্যান্ড দে ক্যান ফ্লো, এবং সেটা প্রবাহিত হতে পারে। কোনো জায়গায় দেখবে মেঝেতে যদি জল ঢালো, মেঝে প্রবাহিত হবে। উঁচু থেকে যদি তুমি নিচের দিকে তুমি একটা এক বালতি জল ঢেলে দাও, দেখবো উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এটা একটা লিকুইডের বৈশিষ্ট্য। আর গ্যাসিয়াস কি করছে না, গ্যাসেস neither have definite shape nor definite volume, তার না নির্দিষ্ট আকার আছে, না নির্দিষ্ট আয়তন আছে। তাহলে সলিড, লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে যদি আমরা তাদের ফিচার্সগুলো এইভাবে লিখি, একটা ছোট্ট ধরো জায়গা নিলাম, এইখানে আমি ধরো ভাগ করছি, একটা লিখলাম সলিড, এখানে লিখছি লিকুইড, আর এখানে লিখলাম গ্যাস। এবার ডেফিনিট শেপ, নির্দিষ্ট আকার, ডেফিনিট ভলিউম, তাহলে সলিডের ক্ষেত্রে দুটোই আছে ইয়েস, গ্যাসের ক্ষেত্রে দুটোই নো, কিন্তু লিকুইডের ক্ষেত্রে ইয়েস নো। এইটা জাস্ট মনে রাখলেই হয়ে গেল সলিড, লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে। লিকুইডটা উল্টো হয়ে গেল না, লিকুইডটা উল্টো হয়ে গেল তো, লিকুইডটা উল্টে গেল না, সরি, তাই তো, ভেরি গুড, আমি টানে ভুল করে ফেলেছি, থ্যাংক ইউ। এইটা ডেফিনিট শেপটা থাকবে না, ডেফিনিট ভলিউমটা আছে, ভেরি গুড, এটা মনে রাখতে হবে। সলিডের দুটোই থাকবে, গ্যাসের দুটোই থাকবে না, লিকুইডের ডেফিনিট শেপ নেই, বাট হ্যাজ ডেফিনিট ভলিউম। ওকে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, লিকুইড যেমন ফ্লো করে, এবার গ্যাসিয়াসও কিন্তু গ্যাসিয়াস ক্যান ফ্লো ইন এনি ডিরেকশন। দেখো গ্যাসিয়াস এবং লিকুইডের মধ্যে দুটো মজা আছে। এখানে একটা জিনিস বলি, লিকুইড সব সময় কোন দিকে ফ্লো করে, ধরো লিকুইড, বলো দেখি লিকুইড কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, কে বলতে পারবে? হায়ার এরিয়া থেকে লোয়ার এরিয়া। হ্যাঁ একদম ঠিক, মানে উঁচু থেকে নিচুতে ফ্লো করবে, হাই টু লো, হাই থেকে লোতে। আচ্ছা লিকুইড কি কখনো লো থেকে হাই যেতে পারে? না, এক্সটার্নাল ফোর্স লাগবে। হরিপন? না স্যার, লো এরিয়া থেকে হায়ার এরিয়া ফ্লো করতে পারে না, যেতে পারে না। তাহলে সকালবেলায় বাড়িতে যে যখন মোটর চালানো হয় তখন কি হয়? এটা তো এক্সটার্নাল ফোর্স দিয়ে।
ভেরি গুড, ওইটা হচ্ছে ব্যাপার, একদম ঠিক। যদিও ঠিক বলেছে যে এক্সটার্নাল ফোর্স লাগবে, লিকুইডকে যদি লো থেকে আমি হাই যেতে যাই তাহলে এক্সটার্নাল ফোর্স লাগবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, গ্যাস এনি ডিরেকশন, সে হাই থেকে লোতেও যেতে পারবে, লো থেকেও হাইতে যেতে পারবে, যেখানে খুশি সে সেখানে যেতে পারবে, যেখানে খুশি সেখানে যেতে পারবে গ্যাস। বাট লিকুইড অলওয়েজ হাই টু লো। সেই জন্য দুটোই ফ্লুইড। হুইচ হোয়াট ইজ এ ফ্লুইড, যদি ধরো প্রথমে এখানে একটা কোশ্চেন দেয়, এটা একটা মার্ক করে রাখবা যে লিকুইডস অ্যান্ড গ্যাসেস আর বোথ আর ফ্লুইডস। লিকুইডস অ্যান্ড গ্যাসেস আর নোন অ্যাজ ফ্লুইডস, এরা হচ্ছে ফ্লুইড। ফ্লুইড কাকে বলে, হুইচ ক্যান ফ্লো। এখানে যদি আমি বলি যে হোয়াট ইজ এ ফ্লুইড, the substance which can flow, সেটা হচ্ছে ফ্লুইডস। তাহলে ফ্লুইডস আর টু টাইপস। ফ্লুইডস এর মধ্যে ফ্লুইডস একটা গ্যাসও হতে পারে, ফ্লুইডস একটা লিকুইডও হতে পারে, বিকজ both of them can flow, and liquid flow from high to low area, but gas can flow to any direction. Any question? এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু আলোচনা করলাম, anyone have any question? No. No, sir. Okay, so next, কাইনেটিক মলিকুলার থিওরি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাইনেটিক মলিকুলার থিওরি। হোয়াট ইজ কাইনেটিক মলিকুলার থিওরি, এটা আমরা দেখব। চলো অরিপন পড়ো। Okay, sir. The kinetic molecular theory describes the physical states of matter and explains that matter is made of atoms. According to the kinetic theory of matter, all the states of matter are made up of numerous tiny particles called atoms or molecules. The particles have space between them called the interparticle or intermolecular space. The particles are attracted towards each other due to a force called interparticle or intermolecular force. The interparticle force holds the particles together and controls their movements. ওকে, দেখো কাইনেটিক এই কাইনেটিক শব্দটা এসেছে একটা মাদার টাং আছে কাইনেসিস থেকে। কাইনেটিক হচ্ছে ইংরেজি শব্দ, বাট ইট কামস ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড দ্যাট ইজ নোন অ্যাজ কাইনেসিস। কাইনেসিস শব্দের এটা হচ্ছে ল্যাটিন, এটা ল্যাটিন ওয়ার্ড, কাইনেসিস থেকে এটা এসছে। কাইনেটিক শব্দের অর্থ হলো গতিশীল, মানে হুইচ হ্যাজ মুভমেন্ট, মানে গতিময়তা বা গতিশীল, যার মধ্যে একটা গতি থাকবে, সেটাকে বলছে কাইনেটিক। এবার মলিকিউলার, মলিকিউলার শব্দটা কি থেকে এসছে, মলিকিউল থেকে। একটু আগে আমরা কি দেখলাম যে দ্য টাইনি পার্টিকেলস অফ এনি ম্যাটার ইজ নোন অ্যাজ অ্যাটমস আর মলিকিউলস। তাহলে যখনই আমরা মলিকিউলার শব্দটা বলবো তার মানে কি জানছি যে ইট ইজ দ্য ম্যাটার অফ এ মলিকুল, এবং হোয়াট কাইন্ড অফ মলিকুল, হুইচ আর কাইনেটিক, তার মানে তারা গতিশীল মলিকুল। তার থিওরি মানে তার সূত্র। তাহলে কাইনেটিক মলিকিউলার থিওরি এই নামটাকে যদি আমরা এক্সপ্লেন করি আমরা কি পাচ্ছি না, কোনো গতিশীল মলিকিউল সম্পর্কে আমরা জানব। এবার এই থিওরিটা কি এক্সপ্লেন করে না, ফিজিক্যাল স্টেটস অফ এ ম্যাটার, কোনো একটা পদার্থ কি অবস্থায় আছে, সে গ্যাসীয় অবস্থায় আছে না কঠিন অবস্থায় আছে না লিকুইড অবস্থায় আছে, এটা ইন্ডিকেট করবে কে না সেই পদার্থের কাইনেটিক মলিকুলার থিওরি। এবং আর কে ইন্ডিকেট করবে না, এক্সপ্লেন্স দ্যাট ম্যাটার ইজ মেড অফ অ্যাটমস। এবং আর একটা কি জিনিস ইন্ডিকেট করে না, যে কোনো পদার্থ অ্যাটম দিয়ে তৈরি।
তাহলে আমরা যদি বলি কি না কাইনেটিক মলিকুলার থিওরি কি ডেসক্রাইব করে, কি ইন্ডিকেট করে, একটা ইন্ডিকেট করে ফিজিক্যাল স্টেটস অফ ম্যাটার, আর একটা ইন্ডিকেট করে ম্যাটার ইজ মেড অফ অ্যাটমস, সেই পদার্থটা অ্যাটম দিয়ে তৈরি। এই দুটো জিনিসকে ওরা ইন্ডিকেট করে। এবার কি কিভাবে ইন্ডিকেট করে, তার পস্টুলেটস গুলো কি কি, এই নিচে যে পয়েন্টগুলো দেওয়া থাকে, দিস আর নোন অ্যাজ পস্টুলেটস। পস্টুলেটস মানে হচ্ছে স্বীকার্য। কি স্বীকার্য? স্বীকার্য বা পস্টুলেটস মানে কি, যেমন ধরো আমরা যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা স্বীকার করে নিয়েছি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা পরীক্ষিত প্রমাণ, পরীক্ষালব্ধ প্রমাণ, এবং এগুলোকে আমরা স্বীকার করে নিয়েছি। তাহলে যেগুলো আমরা স্বীকার করে নিই সেগুলোকে বলা হয় পস্টুলেটস, এবং যেগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করি, যেগুলো আমরা মেনে চলি, দোজ আর নোন অ্যাজ পস্টুলেটস। এই যে স্বীকার্য কথাটা এসছে কি থেকে? স্বীকার থেকে। এবার কাইনেটিক মলিকুলার থিওরির পস্টুলেটস গুলো কি কি? 1 নম্বর পয়েন্টে কি বলছে? অল দ্য স্টেটস অফ ম্যাটার আর মেড অফ নিউমেরাস টাইনি পার্টিকেলস। প্রতিটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য, নিউমেরাস শব্দের অর্থ হচ্ছে অসংখ্য, অসংখ্য ক্ষুদ্র কণা, পার্টিকেল মানে কণা, তাহলে প্রতিটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তাদের কি নাম? দোজ আর কল্ড অ্যাটমস আর মলিকুলস। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। সো অ্যাকর্ডিং টু কাইনেটিক মলিকুলার থিওরি, each and every matter is made up numerous tiny particles which are called atoms or molecules. প্রতিটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, যাদেরকে বলা হয় অ্যাটম বা মলিকুল। 2 নম্বর পস্টুলেটস কি বলছে? এই যে আমরা বললাম যে প্রতিটা পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, তাহলে এই কণাগুলো কিভাবে আছে তা বলছে এবার, যে দ্য পার্টিকেলস হ্যাভ স্পেস বিটুইন দেম, তাদের মধ্যে একটু জায়গা আছে, ওই কণাগুলোর মধ্যে একটু জায়গা থাকে, তাদেরকে বলা হয় ইন্টার পার্টিকেল অর ইন্টার মলিকুলার স্পেস। ইন্টার পার্টিকেল স্পেস অথবা ইন্টার মলিকুলার স্পেস। এই দেখো, ইন্টার পার্টিকেল স্পেস বা ইন্টার মলিকুলার স্পেস বলা হয় ওই যে জায়গাটা, এটাকে মার্ক করতে হবে। দ্য স্পেস ইন বিটুইন পার্টিকেল ইজ নোন অ্যাজ ইন্টার মলিকুলার স্পেস বা ইন্টার পার্টিকেল স্পেস। এর প্রমাণ কি? ছোট্ট একটা উদাহরণ দিই। তুমি 1 গ্লাস জল নিয়েছো, 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনি দিয়েছো, দিয়ে চিনিটাকে চামচ দিয়ে তুমি নাড়লে, কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে চিনিটা কি করে ভ্যানিশ হলো? নিশ্চয়ই ওই জলের মধ্যে ইন্টার স্পেস আছে, কিছু একটা জায়গা আছে তাদের মধ্যে, সেখানে ওই চিনির অংশগুলো ওখানে প্রবেশ করতে পেরেছে, না হলে তো আমরা ও লুকোবে কোথায়? তাহলে যে কোনো পার্টিকেলের মধ্যে একটা ইন্টার পার্টিকেল স্পেস থাকে, তার ভিতরে স্পেস থাকে, জায়গা থাকে, সেই জায়গাটাকে বলছে ইন্টার মলিকুলার স্পেস বা ইন্টার পার্টিকেল স্পেস। তাহলে আমরা কাইনেটিক মলিকুলার থিওরিতে এখনো পর্যন্ত 2টো পয়েন্ট জানলাম। একটা হচ্ছে যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, যাদের বলা হয় মলিকুল। 2 নম্বর পয়েন্টে জানলাম যে এই মলিকুলগুলোর মধ্যে ইন্টার পার্টিকেল স্পেস বা ইন্টার মলিকুলার স্পেস থাকে। এবার 3 নম্বর পয়েন্টে আমরা কি জানবো? দ্য পার্টিকেলস আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইচ আদার। ওই যে কণাগুলো আছে, অসংখ্য পার্টিকেল, তো মানে ল্যাক্স অফ পার্টিকেলস, ক্রোর্স অফ পার্টিকেলস থাকতে পারে সেটা তৈরি করার জন্য। এবার তারা কি হবে? অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইচ আদার, একে অপরের প্রতি তারা আকর্ষিত হয়। কিসের দ্বারা আকর্ষিত হয়? ডিউ টু এ ফোর্স কল্ড ইন্টার পার্টিকেল অর ইন্টার মলিকুলার ফোর্স। একটা আকর্ষণ বল দ্বারা তারা একে অপরের দিকে ধাবিত হয় বা তারা একে অপরের দিকে আসে। এটা লাল কালার দেবো না, এটা আলাদা চেঞ্জ করব। যেমন নিউটন কি বলেছিলেন?
এই মহাবিশ্বের যে কোনো বস্তু একে অপরকে কি করে, আকর্ষণ করে, সেটাকে কি বলা হয়, কে বলতে পারবে? কি ফোর্স বলা হয় এটাকে? ফোর্স অফ অ্যাট্রাকশন, সরি স্যার। ফোর্স, ওই যে মহাকর্ষ বল যেটাকে বলে। এই পৃথিবীর যে কোনো বস্তু অপর বস্তুকে আকর্ষণ করে। একটা অদ্ভুত একটা হিডেন ফোর্স আছে প্রত্যেকের মধ্যে, অ্যাকর্ডিং টু নিউটন। এটাই তার একটা রূপ, যে প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে একটা তোমার ফোর্স আছে, সেগুলোকে বলছে ইন্টার পার্টিকেল ফোর্স। এবং অ্যাকর্ডিং টু হুইচ, না, দিস ইজ অ্যাকর্ডিং টু কাইনেটিক মলিকুলার থিওরি। and the interparticle force holds the particles, এবং ওটাই তো ধরে রাখে পার্টিকেলগুলোকে টুগেদার, একে অপরের সঙ্গে পার্টিকেলগুলোকে হোল্ড করে রাখে, ওটাকে ধরে রাখে, and control their movements, এবং তাদের মুভমেন্টটাকে তোমার নিয়ন্ত্রণ করে। যেমন ধরো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা বোতলে ধরো জল আছে, সেই বোতলটা তুমি মুখটা খুলে নিয়ে উল্টে দিলে, জলটা যেভাবে পড়বে, একটা ওই টমেটো সস, কিষান টমেটো সসের কাঁচের বোতল থেকে তুমি উল্টে দিলে, সসটা কি অত সহজে পড়বে? না স্যার, পড়বে না। অত সহজে পড়বে না। তাহলে কেন পড়ছে না? কারণ ওই সসের মধ্যে একটা ইনওয়ার্ড ফোর্স আছে, তার নিজেদের মধ্যে একটা মানে আকর্ষণ বল কাজ করছে, যেটা সহজে নামতে দিচ্ছে না। তাহলে ওই সসের মধ্যে বলটা বেশি, যেটা জলের মধ্যে কম আছে। জলের মধ্যে সেরকম নিজেদের মধ্যে অত আকর্ষণ বল নেই, সেই জন্য ওটা পড়ে যাচ্ছে। তাহলে যে কোনো পার্টিকেলের মধ্যে একটা ইন্টার পার্টিকেল বা ইন্টার মলিকুলার ফোর্স থাকে। যদিও এখানে এই সস আর জলের যে উদাহরণটা দিলাম, ওখানে একটা টার্ম কাজ করে, সেটা পরে জানতে পারবা, সেটাকে বলে ভিসকোসিটি। ভিসকোসিটি, ভিসকোসিটি, ডেনসিটি নয়, ভিসকোসিটি। এটা একটা টার্ম, এটা পরে আমরা জানবো। ওই সসের মধ্যে ভিসকোসিটি বেশি আর জলের মধ্যে কম। ভিসকোসিটি হচ্ছে দ্য প্রপার্টি হুইচ হোল্ডস দ্যাট ওয়াটার আর হোল্ডস দ্যাট সস, যেটা ওটাকে পড়তে বাধা দেয়। ওকে, এগুলো যখন আসবে প্রসঙ্গে তখন আমরা যাব, এই মুহূর্তটাকে আমরা বাদ দিলাম। তাহলে এখনো পর্যন্ত আমরা যে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম অফ কাইনেটিক মলিকুলার থিওরি, 1 নম্বর পয়েন্টে কি বলছি, যে প্রতিটা পদার্থ তৈরি নিউমেরাস নাম্বার অফ টাইনি পার্টিকেলস, 2 নম্বর ইন্টার মলিকুলার স্পেস, 3 নম্বর ইন্টার মলিকুলার ফোর্স। এই দুটোতেই মনে রাখবা, ঠিক আছে? ইন্টার এস, ইন্টার এফ, আইএস আইএফ, এভাবে মনে রাখবা। এটা হচ্ছে তার তিনটে পস্টুলেটস। এবার আমরা এটা মুখস্থ করতে হবে, নেক্সট দিন জিজ্ঞাসা করলে যেন এগুলো বলতে পারা যায়, এটা পুরোটা মুখস্থ হবে। এবার চলো, তাহলে আমরা কি দেখছি, যে প্রত্যেকটা ম্যাটার, প্রত্যেকটা পার্টিকেল একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা ম্যাটার ক্ষুদ্র ক্ষুদ্র টাইনি পার্টিকেল দ্বারা তৈরি। এইবার এটা পড়ো, এটা অরিপন একবার পড়ো এখান থেকে। এটা Yes, sir. The particles are in continuous motion and possess kinetic energy. The kinetic energy possessed by these particles increases with an increase in temperature or vice versa. Higher the temperature, greater is the movement of particles. As the particles move, they possess kinetic ওকে, energy আচ্ছা that এবার is একটু হোল্ড করো, lesser. আমি বলে দিই। আচ্ছা, আমি এটা বলার পরে আমি তোমাদের একটা দেখাবো, মানে এর একটা পাওয়ার পয়েন্ট ভিডিও, বা আমি নেট থেকেও দেখাচ্ছি একটু পরে, যে কাইনেটিক মলিকুলার থিওরির ব্যাপারটা, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই যে পার্টিকেল দিয়ে তৈরি আমরা বলছি, এই পার্টিকেলগুলো কিন্তু কেউ স্থির নয়, এরা প্রত্যেকে কিন্তু কি, এরা একটা দে হ্যাভ এ কন্টিনিউয়াস মোশন, তাদের একটা মানে গতিশীল, তারা সবসময় গতিশীল। এবং এই গতিশীল হওয়ার জন্য, যে গতিশীল তার মধ্যে কিন্তু একটা এনার্জি থাকবে, একটা গতি, এগুলো গতিশক্তি, কাইনেটিক এনার্জিকে বলা হয় গতিশক্তি। যেমন ধরো একটা পাথরের টুকরো যদি তোমাকে ছুঁড়ে মারা হয়, তাহলে বেশি জোরে লাগবে, না জাস্ট তোমার গায়ে আলতো করে টাচ করা হয় তাহলে বেশি জোরে লাগবে? কোনটা?
স্যার পাথর ছুঁড়ে মারলে। ছুঁড়ে ছুঁড়ে মারলে, মারলে বেশি লাগবে। তাহলে ছুঁড়ে মারলে বেশি লাগার মূল কারণ হচ্ছে ছুঁড়ে মারলে তার মধ্যে যেহেতু তাকে ছোড়া হয়েছে, তখন সে পাথরটা কি হবে, দ্য স্টোন উইল বি ইন কন্টিনিউয়াস মোশন, এবং তার সমস্ত পার্টিকেল উইল বি ইন কন্টিনিউয়াস মোশন, এবং কন্টিনিউয়াস মোশন এমনিতেই সে কন্টিনিউয়াস মোশনে আছে, নিজের মধ্যেও ভিতরেও থাকে, তার সঙ্গেও আবার তাকে একটা মোশন দেওয়া হয়েছে, তার ফলে সে একটা কাইনেটিক এনার্জি গ্যাদার করে, একটা গতিশক্তি সে অর্জন করে। সেই গতিশক্তির জন্য সেই গতিশক্তিটা এসে তখন তোমাকে আঘাত করে, তখন আমাদের লাগে। ওকে, তাহলে দ্য পার্টিকেলস অলওয়েজ ইন কন্টিনিউয়াস মোশন অ্যান্ড দ্যাট পজেসেস কাইনেটিক এনার্জি। দ্য কাইনেটিক এনার্জি পজেসড বাই দিস পার্টিকেলস ইনক্রিজ উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার। একটা তাপমাত্রা বাড়িয়ে দিলে কি করে, তার কাইনেটিক এনার্জি বাড়তে থাকে। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, তুমি যখন ওই পপকর্ন তৈরি করা দেখেছো নিশ্চয়, ওই পপকর্ন তৈরি করার মেশিনে যখন পপকর্নটা দেওয়া হয়, প্রথম প্রথম কিচ্ছু হয় না, নড়নচড়ন করে না, কিন্তু যত টেম্পারেচার বাড়ানো হয় কিছুক্ষণ পর কি হয়, ওরা লাফাতে শুরু করে, ওদের মোশনটা বেড়ে যায়, তাই তো? তাহলে যে কোনো জায়গায় টেম্পারেচার দিলেই কিন্তু মোশন বেড়ে যাবে, যে কোনো উদাহরণে। যেমন ধরো, আরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা উনুনে, তুমি গ্যাসের উনুনে তুমি একটা কিছু একটা রেখেছো, কন্টেনার রেখেছো, কন্টেনারের মধ্যে দেখবা কতগুলো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, ধরো ওরা আরামসে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার নেই। কিন্তু এবার গ্যাসটাকে যে অন করে দেবা, সেই কন্টেনারটা, ধরো একটা ফ্রাইং প্যান, সেই ফ্রাইং প্যানের কন্টেনারে যেই তুমি ওটা গ্যাসটা অন করে দেবা, এবার ক্রমশ তার টেম্পারেচার যখনই ইনক্রিজ করবে, ওই ওই ফ্রাইং প্যানের মধ্যে থাকা সমস্ত পিঁপড়েগুলো দেখবা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে টেম্পারেচার ইনক্রিজ করলে পার্টিকেলের মোশন বা তার কাইনেটিক এনার্জি বেড়ে যায়। আমাদেরও তাই। ধরো যেমন রাস্তার মধ্যে যখন খুব গরম থাকে, ধরো রাস্তা প্রচন্ড গরম, তুমি খালি পায়ে হাঁটছো, তাহলে যেখানে রাস্তাটা ঠান্ডা আছে সেখানে তুমি আস্তে আস্তে হাঁটছো, ছায়ার মধ্যে আস্তে আস্তে হাঁটছো, যেই গরম পড়বে রাস্তাটা, তখন কি হবে, তোমার কাইনেটিক এনার্জি তোমার বেড়ে গেল, মোশন বেড়ে গেল, তুমি সঙ্গে সঙ্গে সেই রাস্তাটা পার করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে টেম্পারেচার ইনক্রিজ করলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। আমি এখানে একটা ছোট্ট সিম্বল দিই, এইভাবে এগুলো মনে রাখবা। টেম্পারেচার, এই চিহ্নটা হচ্ছে ইনক্রিজ চিহ্ন, অ্যারোটা যখন উপর দিকে থাকবে ইট ইন্ডিকেটস ইনক্রিজেস। টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি বাড়বে, মোশন কি হবে, মোশনটাও বাড়বে। কার মোশন, না মোশন অফ পার্টিকেলস, এটাও বাড়বে। আর কে ই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, এটাও বাড়বে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক বলো দেখি? আমি যদি রিলেশন বলি, এদের মধ্যে হচ্ছে একটা প্রপোর্শনাল রিলেশন। তোমাদের ম্যাথে আছে না প্রপোর্শনাল রিলেশন? রেশিয়ান এটাকে প্রপোর্শন। এটাকে জানো? দিস ইজ কল্ড প্রপোর্শন। মানে টেম্পারেচার হ্যাঁ যত বাড়াবো, প্রপোর্শন তো। হ্যাঁ প্রপোর্শন, টেম্পারেচার যত বাড়াবো মোশন তত বাড়বে, কাইনেটিক এনার্জিও তত বাড়বে। আর ভাইস ভার্সা, ভাইস ভার্সা শব্দের অর্থ কি, উল্টো। ভাইস ভার্সা শব্দের অর্থ হচ্ছে উল্টোটাও সত্যি। কি উল্টোটা সত্যি, না টেম্পারেচার কমালে কাইনেটিক এনার্জি কমে যাবে। মানে এইটা বলতে চাইছে যে টেম্পারেচার যদি ডাউন হয় তাহলে মোশনও ডাউন হবে, কাইনেটিক এনার্জিও ডাউন হবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আমরা দেখবো শেষে পাওয়ার পয়েন্টটা দেখবো, একটু আমরা পড়ে নিই। এইবার অ্যাজ দ্য পার্টিকেলস মুভ, যেহেতু পার্টিকেল গুলো যখন মুভ করছে মানে তারা ছোটাছুটি করছে, দে পজেসেস কাইনেটিক এনার্জি দ্যাট ইজ মেজার্ড ইন টার্মস অফ টেম্পারেচার। টেম্পারেচারের টার্মসে আমরা তাকে মেজার করতে পারি। ওটা আমরা দেখবো কিভাবে মেজার করি আমরা, যদি থাকে তার ক্যালকুলেশনও আছে, আমরা দেখতে পারবো যে তাপমাত্রার সঙ্গে কাইনেটিক এনার্জির একটা সম্পর্ক আছে, যে টেম্পারেচার যত বাড়বে কাইনেটিক এনার্জিও তত বাড়বে। গতিশক্তি, কাইনেটিক এনার্জি বলে গতিশক্তি, একটা মোশনের জন্য বা গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে বলে গতিশক্তি।
কেন গতিশক্তি কি করে আসে? অ্যাজ দ্য পার্টিকেলস মুভ, মুভমেন্টের জন্য। যখনই কোনো মুভমেন্ট থাকবে তখনই তার মধ্যে একটা গতিশক্তি সে পজেস করবে, এবং সেটা টেম্পারেচারের টার্মসে মেজার্ড হবে। টেম্পারেচারের সঙ্গে কাইনেটিক এনার্জির একটা একদম ওতপ্রোত সম্পর্ক আছে। নেক্সট, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি possessed by the particles determines the state of matter। মানে কি বলতে চাইছে, এবার কোনো একটা ম্যাটার কোন স্টেটে থাকবে সেটা কার দ্বারা ডিটারমিন হয় না, সেই ম্যাটারের যে পার্টিকেল আছে সেই পার্টিকেলটা কি পরিমাণ এনার্জি তার মধ্যে আছে তার উপর নির্ভর করছে। যেমন আমি কি বলতে পারি, সাপোজ কোন একটা স্টুডেন্টকে যখন আমরা বলি যে এ হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এ মিডিয়াম স্টুডেন্ট, এই ধরনের আমরা ভাগ করি কিসের ভিত্তিতে? যখন কেউ কোনো একটা এক্সামে কেউ 100-র মধ্যে হয়তো 20 পেল, একজন 50 পেল, একজন 100 পেল, তাহলে এই নাম্বারের পার্সপেক্টিভে আমরা ডিটারমিন করি যে 100 পেল তাকে আমরা ব্রিলিয়ান্ট ধরছি, যে 50 পেল তাকে মিডিয়াম ধরছি, যে মাত্র 20 পেল তাকে ধরবো যে না তার পড়াশোনায় ঘাটতি আছে, কিছু একটা সমস্যা আছে। ঠিক সেরকম কোনো একটা ম্যাটার কোন স্টেটে থাকবে, সলিডে থাকবে না লিকুইডে থাকবে না গ্যাসে থাকবে, সেটা কিসের উপর নির্ভর করে না সেই ম্যাটারটা যে পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে এবং সেই পার্টিকেল কি পরিমাণ এনার্জি হোল্ড করছে, তার মধ্যে কি পরিমাণ এনার্জি আছে। যে কোনো পার্টিকেল সবসময় কিছু না কিছু এনার্জি হোল্ড করে। কেন? কারণ দে আর ইন কন্টিনিউয়াস মোশন। আমরা একটু আগে দেখলাম কাইনেটিক মলিকুলার থিওরিতেই তো বলছে যে তাদের মধ্যে কি থাকে, একটা ইন্টারমলিকুলার ফোর্স থাকে সবসময়। তাহলে তার মধ্যে কি পরিমাণ এনার্জি আছে তার উপর ভিত্তি করে সে কোন স্টেটে থাকবে সেটা আমরা ডিটারমিন করতে পারি। যেমন কিভাবে, যে সলিড হয় সে কি হয়, সে ডিটারমিন্ড, একেবারে সলিড। তাহলে সহজে সবসময় যে তার মধ্যে একটা মুভমেন্ট করার যে এনার্জি তা কিন্তু থাকবে না, সে সলিড, তাকে সহজে নড়াতে পারবে না। একটা হাতি হেঁটে যাচ্ছে, তাকে একটা মশাতে কামড়ালো, তার কিচ্ছু যাই আসে না, কারণ হাতি সলিড। তাকে ছোট্ট একটা মশাতে কামড়ালে সে মশাটাকে মারতে যাবে না বা সে দাঁড়িয়ে যাবে না। কিন্তু একটা আমাদের মানে সামান্য কোনো ছোট্ট প্রাণী বা মানুষকেও যদি কামড়ায় তখন সে কি হবে, সে তখন দাঁড়িয়ে যাবে, যে তখন হাতে পায়ে সে সব মশা কটাকে মারার চেষ্টা করবে। তার মানে সে হাতির মতো সলিড নয়। তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য সলিডস হ্যাভ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি as there is hardly any space for movement of particles। মানে সলিডের যে পার্টিকেল গুলো আছে তাদের মধ্যে কি হয়, একটা সলিড কি করে হয়, একদম ধরো তাদের মধ্যে যে পার্টিকেল গুলো এত ঘন 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 ভাবে রাখা আছে যে এদের মধ্যে কোনো জায়গাই নেই। লিকুইডের মধ্যে পার্টিকেল গুলো কি আছে, একটু হলেও স্পেস আছে, এটা সলিড, এটা লিকুইড। আর গ্যাসিয়াসের মধ্যে পার্টিকেল গুলোর মধ্যে অনেক বড় বড় জায়গা। তাহলে যেখানে বেশি জায়গা সেইখানে মুভমেন্ট বেশি হবে না যেখানে জায়গা কম সেইখানে মুভমেন্ট বেশি হবে? কি মনে হয়? জায়গা বেশি হবে। তাহলে জায়গা বেশি, মুভমেন্টও বেশি, তাই তো? আর সলিডের ক্ষেত্রে পার্টিকেল গুলো একেবারে কাছাকাছি আছে, তাহলে তাদের মধ্যে কোনো পার্টিকেলের মুভমেন্ট নেই। তাহলে যদি মুভমেন্ট না থাকে তাহলে তাদের মধ্যে কি ওই মুভমেন্টের জন্য যে কাইনেটিক এনার্জি সেটা কম। ভালো করে বোঝার চেষ্টা করো। সেই জন্যই তো তার নাম সলিড। সলিড মানে কি, সে তার মধ্যে তার কোনো মুভমেন্ট নেই। কার মুভমেন্ট নেই? সলিডটা যে পার্টিকেল দ্বারা তৈরি সে পার্টিকেলগুলোর কোনো মুভমেন্ট নেই, সেই জন্য তার মধ্যে যে এনার্জি আছে সেই এনার্জিটা কম। আর এই দেখো গ্যাস, তাহলে কাইনেটিক এনার্জি সব থেকে বেশি কার হবে? গ্যাসের হবে। কেন? কারণ গ্যাসের পার্টিকেলগুলো এদিক ওদিক সেদিক করে সবসময় ছুটে বেড়াচ্ছে। তাহলে যে ছুটে বেড়ায়
তার হাইয়েস্ট কাইনেটিক এনার্জি হবে। এই দেখো এখানটায়, whereas the gaseous have the maximum amount of energy. Why? Because the gaseous have the maximum kinetic energy. কেন? কারণ গ্যাসিয়াস পার্টিকুলার মধ্যে স্পেসটা বেশি, স্পেস বেশি থাকার জন্য তারা ছোটাছুটি করবে বেশি, তাই তো? যেমন ধরো দুটো টিমের মধ্যে একটা ফুটবল খেলা হবে, দিয়ে বলা হলো যে তোমাদের ঘরের ক্লাসরুমের ঘরের মধ্যে 11-22টা প্লেয়ার খেলবে, আর আরেক জায়গায় বলা হলো যে না এটা ফাঁকা মাঠের মধ্যে খেলবে। প্লেয়ারদের মুভমেন্টটা কোথায় বেশি হবে? ফাঁকা মাঠে। কারণ কি? কারণ সেখানে স্পেসটা বেশি, জায়গাটা বেশি, তাদের মুভমেন্ট বেশি, প্লেয়াররাও ছুটবে বেশি, প্লেয়ারদের এনার্জিও বেশি। কিন্তু ঘরের মধ্যে যদি খেলা হয় মানে বদ্ধ জায়গায়, তাদের মুভমেন্ট কম, অ্যামাউন্ট অফ মানে এনার্জিটাও লিস্ট অ্যামাউন্ট। বুঝা গেল? এনি কোশ্চেন? No, sir. Okay. The kinetic theory explains different properties of the states of matter. এই যে আমরা কাইনেটিক থিওরি আমরা পড়লাম, it explains the different theory of matter. ওকে, এবার আমরা স্টেটস অফ ম্যাটারে যাওয়ার আগে কাইনেটিক মলিকুলার থিওরির আমরা কিছু প্রমোশনাল ভিডিও একটু দেখে নিই। জাস্ট মিনিট, এটাকে চালু করি। ওকে, আচ্ছা কাইনেটিক মলিকুলার থিওরি অফ ম্যাটার করি। Is there any video? আচ্ছা, এখান থেকে দেখো না, ইউটিউবে দেখি একবার, জাস্ট দেখাবো, দেখি আমরা আবার ওনার টপিকে ফিরে যাব। ওকে চলো, লেটস স্টার্ট। এটা একটা সমস্যা, স্কিপ করে যাবো, একটা আসুক, জাস্ট ওয়েট ফর ফিউ সেকেন্ডস। 5টা থেকে মনে হয় ক্লাস আছে অরিপনা, তাই তো? কটায় ছাড়বো তোমাকে বলো? 5টা থেকে ক্লাস আছে, তাহলে 5টাতে 5টার আগে ছাড়লেই হবে। ওকে ওকে ওকে, চলো এটা একটু দেখো কি বলছে। এখানে দেখো সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। এই যে সলিডের মধ্যে দেখো এই যে ব্লু কালারের যেগুলো, দিজ আর দ্য পার্টিকেলস। এই পার্টিকেলস গুলো সলিডের মধ্যে কিভাবে আছে দেখো, একেবারে পুরো তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার স্পেসই যেন নেই, ফাঁকা জায়গায় নেই। ফাঁকা জায়গা না থাকার জন্য তাদের মুভমেন্ট কম, সেই জন্য তাদের কাইনেটিক এনার্জিটাও কম। লিকুইডের মধ্যে দেখো একটু তারা ফাঁকা ফাঁকা ভাব আছে, স্পেসটা একটু হলেও আছে, সেই জন্যই তারা ফ্লো করতে পারে, সলিডের মতো অত রিজিড নয়। এবার লিকুইডের থেকে আবার গ্যাসের পার্টিকেলগুলোর মধ্যে তোমার স্পেসটা আবার একটু বেশি। এবার কি হচ্ছে, এর ফলে ওর মধ্যে কাইনেটিক এনার্জিটা বেশি। সলিডের মধ্যে দেখো এই যে ডিসটেন্সটা একেবারেই কম, কিন্তু লিকুইডের বেশি ছিল। এটা এটা হলো তো হচ্ছে না, কিন্তু লিকুইড এবং গ্যাস দেখো কে কতটা মুভমেন্ট আছে। গ্যাসের ক্ষেত্রে মুভমেন্টটা অনেক বেশি, ওকে। সলিডের ক্ষেত্রে কিন্তু মুভমেন্টটা এমন কিছু নয়। এবার যদি হিট দেওয়া হয়, প্রত্যেককে যদি হিট দেওয়া হয়, দেখো মুভমেন্টটা বাড়ছে, গ্যাসের মুভমেন্টটা বেড়ে গেল, তুলনামূলকভাবে লিকুইডেরটা কম। তাহলে হিট বাড়ালে
তাদের মুভমেন্টটা বাড়ে। ওকে, এখানে কি দাঁড়াচ্ছে, এই যে এখানে যেটা হচ্ছে দেখো, এটা একটা কাইনেটিক মলিকুলার থিওরির জন্য একটা ঘটনা হচ্ছে ডিফিউশন, মানে এটাকে বলা হয় ব্যাপন, বাংলায় বলা হয় ব্যাপন। ঘরের মধ্যে যদি একটা ধূপকাঠি জ্বালা হয়, তাহলে সেই ধূপকাঠির গন্ধটা ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে নাকের মধ্যে আমরা তার গন্ধটা উপলব্ধি করতে পারি। কোন প্রপার্টির জন্য? এই প্রপার্টিকে বলছে ডিফিউশন। একবার দেখো তাহলে বুঝতে পারবা, আরেকবার দেখাচ্ছি। আর এইখানে দেখো জলের মধ্যে একটা ইঙ্ক বা উজালা টাইপের ধরো দেওয়া হয়, সেটাও ডিফিউশনের জন্য ওয়াটারের মধ্যে মিশে যায়, এটাও একটা কাইনেটিক মানে প্রপার্টি। এই মেল্টিং বা ফিউশন, এটাও তোমার কাইনেটিক প্রপার্টির মধ্যে হচ্ছে চেঞ্জ অফ স্টেট ডিউ টু হিটিং। হিটিং করলে কি হচ্ছে, এর প্রপার্টি চেঞ্জ হচ্ছে। ধর এখানে কিছু একটা সাবস্টেন্স রাখা আছে, সেখানে হিট করা হলো, এ গলে যাচ্ছে। কেন গলে যাচ্ছে? কারণ হিট করার ফলে এর মধ্যেকার যে পার্টিকেল গুলো আছে তাদের ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যাচ্ছে মুভমেন্টের জন্য, মুভমেন্ট বাড়ছে, এর ফলে তারা দেখো সলিড থেকে লিকুইড হয়ে যাবে হিটিং এর জন্য। ধর এখানে বরফ রাখা হয়েছে, সাপোজ দিস ইজ আইস, এবার এখানে হিটিং করছি, তাহলে আইস তো সলিড, তাহলে আইস যখন সলিড তাহলে তার ইন্টার মলিকুলার যে তোমার রিজিডিটি বা স্পেসটা কম ছিল সলিডের ক্ষেত্রে, কিন্তু যখনই আমি হিট প্রয়োগ করব তার মুভমেন্ট বেড়ে যাবে, আর মুভমেন্ট বেড়ে গেলেই তার স্পেসটা বেড়ে যাবে, আর যে স্পেস বেড়ে যাবে সে তখন সলিড থেকে কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমরা ভিডিওটা দেখে নিয়ে আবার চ্যাপ্টারে চলে যাব। পার্টিকেলস গুলো ব্রেক হয়ে যায়, তাদের ইন্টার পার্টিকেলস যে ফোর্সটা ছিল সেটা ব্রেক হয়ে যায়, ভেঙে গেল, দিয়ে দেখো ক্রমশ কি হয়ে গেল, লিকুইডে কনভার্ট হয়ে গেল, সলিডটা লিকুইডে কনভার্ট হয়ে গেল। এবার এখান থেকে যখন আমি হিট করতে থাকলাম, লিকুইড থেকে আবার গ্যাস হয়ে গেল, ভেপোরাইজেশন হয়ে গেল। যত টেম্পারেচার বাড়ছে তত তার পার্টিকেলের মুভমেন্টটা বাড়ছে, এবং সেখান থেকে সলিড থেকে লিকুইড হলো, লিকুইড থেকে সে ভেপার হয়ে গেল। ওকে, আবার দেখো আবার পদার্থের অবস্থার পরিবর্তন ঘটছে ঠান্ডা করার জন্য। গ্যাস ছিল, গ্যাসকে যদি আমি ঠান্ডা করি, কনডেনসেশন করি, গ্যাসকে যদি আমরা কনডেন্স করি তাহলে গ্যাস থেকে লিকুইড হবে, যেমন ভেপার। ভেপারকে যদি আমরা কনডেন্স করি উই উইল গেট ওয়াটার, অ্যান্ড ইফ উই কনডেন্স ওয়াটার উই উইল গেট সলিড অ্যাজ আইস। আমরা যখন জলকে ফ্রিজের মধ্যে ভরে দিই, জল থেকে তখন বরফ হয়ে যায়। এটাও তাহলে চেঞ্জ অফ স্টেট হয়, যে কোনো ম্যাটারের অবস্থার পরিবর্তন হয়। ওকে, নাও নেক্সট স্টেটস অফ ম্যাটার। এবার আমাদের বিষয়টা হচ্ছে স্টেটস অফ ম্যাটার, অবস্থা। স্টেটস মানে হচ্ছে অবস্থা, কি কি অবস্থায় থাকে। দেখো তিনটে অবস্থা আছে, ওয়ান ইজ সলিড, another is liquid, and liquid is here I think. Okay, one is solids, this is liquids, and this is gases. So three states আমরা আগেই পড়েছি। ওকে, সলিড পড়বে জ্যোতি, জ্যোতি জাস্ট রিড আউট। Solids. In solids, the particles are closely packed. There is a strong force of attraction between the particles of a solid which holds them together in fixed positions. The particles of a solid only vibrate slightly about their fixed position. If a solid is heated, its particles start to vibrate faster. The spaces or distances between the particles of a solid are very, very small. That is why the solids have a fixed shape, mass, and volume. The particles of a solid have the minimum kinetic energy. Due to these, solids have the most orderly arrangement. ওকে, এখানে আছে as there is almost Negligible space between the particles in solids, the solids cannot be compressed. ওকে, তাহলে যে স্টেটস অফ ম্যাটারের মধ্যে আমরা যে স্টেটসটা নিয়ে প্রথমে আলোচনা করব, and the state is solid state. ওকে, এবং সলিড স্টেটের ক্ষেত্রে কি হয় না, ইন সলিডস the matter is closely packed,
দাঁড়াও আমি টেবিলটা ঠিক করে নিই, জাস্ট এ মিনিট। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে সলিডের কি ফিচার্স না, সলিডের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে সেই পার্টিকেলগুলো হচ্ছে ক্লোজলি প্যাকড। এটা মনে রাখতে, আমি যেগুলো আমি করছি কালারিং করছি, সেই কালারিংগুলো হচ্ছে তোমার লাইনার, ইম্পর্টেন্ট লাইন আর কি, সেগুলো আমি মার্ক করে রাখছি। তাহলে সলিডের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সলিডের মধ্যে যে পার্টিকেলগুলো থাকবে ক্লোজলি প্যাকড, মানে ঘন ঘন করে বসে থাকবে। মানে একটা বেঞ্চে স্কুলের ধরো ম্যাক্সিমাম 2 জন বসা যায়, তাহলে 2 জন ভালোভাবে বসা যায়। 2 জন বসার পর যদি 5 জন বসা হয়, তাহলে 5 জন বসলে কিভাবে একেবারে গায়ে গায়ে ঠেকে বসে থাকবে, ক্লোজলি প্যাকড। সেটা অনেকটা সলিডের মতো। আর যদি মাত্র 2 জন বসে, একটা লিকুইডের মাত্র। আর যদি একটা বেঞ্চে মাত্র 1 জন বসে, দ্যাট উইল বি জাস্ট লাইক এ গ্যাসেস বা গ্যাসিয়াস পার্টিকেল। তাহলে সলিডের মধ্যে পার্টিকেলগুলো হচ্ছে ক্লোজলি প্যাকড and there is a strong force of attraction। এই যে একটা বেঞ্চে 5 জন যখন বসবে, তাহলে নিশ্চিতভাবে সেই 5 জন তারা বন্ধু হবে, ভালো, দে উইল বি দেয়ার ফ্রেন্ড। এবং ফ্রেন্ড হওয়ার জন্য তারা তাদের মধ্যে গায়ে গায়ে ঠেকলেও কিচ্ছু বলবে না, কখনোই তারা একে অপরের এনিমি হবে না। নিজেদের মধ্যে ভালো সম্পর্ক না থাকলে কেউ কারো গায়ের ওপর পা তুলে দিচ্ছে, পায়ের ওপর পা তুলে দিচ্ছে, কোনো ব্যাপার নেই, কারণ তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, তাদের মধ্যে একটা ইন্টারনাল স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, একটা আকর্ষণ বল আছে তাদের মধ্যে বিটুইন দ্য পার্টিকেলস। সলিডের পার্টিকেলগুলোর মধ্যে একটা স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, সেই জন্যই তো তারা বেশি কাছাকাছি থাকে। এবং এই কারণেই কি হয়, তাদেরকে মানে ফিক্সড পজিশনে থাকতে বা হোল্ড করতে সাহায্য করে। তাহলে সলিড পার্টিকেলের আমরা কি দেখলাম, যে সলিড পার্টিকেলের যে পার্টিকেলগুলো আছে তারা ক্লোজলি প্যাকড। স্যার, বলো। স্যার বলছি যে ক্লাসটা কি একবার রিজয়েন করতে পারবো? আমি শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, হ্যাঁ, তুমি আবার রিজয়েন করো, রিজয়েন করলে শুনতে পাবে। ঠিক আছে। ওকে, যখনই অসুবিধা হবে রিজয়েন করবেন। ওকে, তাহলে কি দেখছি, যে এই যে সলিডগুলোর মধ্যে যে পার্টিকেলগুলো আছে তারা হচ্ছে নিজেদের মধ্যে তাদের অ্যাট্রাকশনটা বেশি। এবার শোনা যাচ্ছে এভরিওয়ান? ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা কি দেখলাম, সলিড পার্টিকেল ক্লোজলি প্যাকড, 1 নম্বর ফিচার্স, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর মনে রাখবো, তাদের মধ্যে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। আর কি দেখবো, এই স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য তারা একটা ফিক্সড পজিশনে থাকে, সহজে নড়তে চায় না। যদিও বা তাদেরকে কখনো আমরা নড়ানোর চেষ্টা করি, তারা স্লাইডলি ভাইব্রেট করবে, স্লাইডলি ভাইব্রেট করবে। যেমন ধর একটা ইটকে আমি চাগিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মাটিতে ফেললাম, সেই ইটটা কিন্তু ভাঙবে না। কেন? কারণ ইটের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তারা একদম ক্লোজলি প্যাকড। আর ইটের পার্টিকেলের মধ্যে তারা স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন ফিল করছে, সে কিন্তু ভাঙলো না। কিন্তু আমি যদি এক ভাঁড় দইকে যদি আমি ছুঁড়ে ফেলে দিই, কি হবে, দইটা থাপ করে পড়বে আর ভেঙে যাবে। এবং দইয়ের মধ্যে যে জমাট ভাবটা ছিল, যেটুকু জমাট ভাব ছিল, সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। কেন? কারণ দইয়ের মধ্যে যে পার্টিকেলগুলো ছিল, সেই পার্টিকেলগুলোর মধ্যে কখনো স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল না, সলিডের মতো। সো দিস ইজ দ্য রিজন, সলিডের পার্টিকেলগুলোর মধ্যে ভাইব্রেট কম, অন্য পার্টিকেলের বা লিকুইডের মধ্যে, গ্যাসের মধ্যে বেশি। ওকে, এবার যদি হিট করা হয়, ইফ এ সলিড ইজ হিটেড, যেমন ধরো বরফকে যদি হিট করি, বরফ তো সলিড, তখন কি হবে, ইটস পার্টিকেল স্টার্ট টু ভাইব্রেট ফাস্টার, তখন ভাইব্রেট করতে শুরু করবে। মানে যেমন ইটটাকে হিট করছি, মানে ধরো হাতুড়ি করে যদি ঘা মারি ইটে, তাহলে হাতুড়ি করে ঘা মারলে ফোর্স প্রয়োগ করলাম, ফোর্স প্রয়োগ করলে কি হবে, তখন সে আরো বেশি ভাইব্রেট করবে, ইটটা ভেঙে যাবে। সেম রিজন, আমি যদি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করি, তাহলেই সে কি হবে, সে ভেঙে যাবে, বা পার্টিকেলসগুলো আরো বেশি পরিমাণে ভাইব্রেট করতে শুরু করবে। The space between the particles of a solid are very, very small.
আবার বলছি যে যে সলিডের মধ্যে যে পার্টিকেল গুলো থাকে তাদের যে ইন্টারনাল স্পেস, এই যে দেখো তারা একদম পুরো ঘন সন্নিবিষ্ট। এটাকে একটা সুন্দর বাংলা আছে, ঘন বাংলাটাও আমি তোমাদের মাঝে মাঝে বলে দিচ্ছি। ঘন সন্নিবিষ্ট, যাকে ইংরেজিতে বলা হয় ক্লোজলি স্পেসড, একে অপরের গায়ে গায়ে বসা। এটা একমাত্র সলিডের ক্ষেত্রেই দেখা যায়। এর ফলে কি হয়, তাদের ইন্টারনাল স্পেস ভেরি ভেরি স্মল, এটা মনে রাখতে হবে। বা ডিস্টেন্সটাও তাদের খুব কম, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। দ্য ইন্টারনাল স্পেস, দ্য স্পেস বিটুইন পার্টিকেলস আর ভেরি ভেরি স্মল। এই কারণেই দ্যাট ইজ হোয়াই, এটা লাইনটা দেখবে, দ্যাট ইজ হোয়াই দ্য সলিডস হ্যাভ এ ফিক্সড শেপ, মাস অ্যান্ড ভলিউম। সো এখানে একটা সুন্দর কোশ্চেন পাওয়া গেল, সেই কোশ্চেনটা আমরা এখানে এবার লিখবো। হোয়াট ইজ দ্য কোশ্চেন? এখানে একটা প্রথম কোশ্চেন, এখানে তোমাদের 2 নম্বরের জন্য পরীক্ষা দিতে পারে। কি কোশ্চেন দিতে পারে? হোয়াই দ্য সলিড হ্যাজ ডেফিনিট শেপ, মাস অ্যান্ড ভলিউম। অরিপন কি হবে? চেষ্টা করো বলার। হোয়াই দ্য সলিড হ্যাজ ডেফিনিট শেপ, মাস অ্যান্ড ভলিউম। কি বুঝলা বলো? একটা সলিডের কেন নির্দিষ্ট আকার আয়তন থাকবে? হোয়াট ইজ দ্য রিজন? এখনো পর্যন্ত আমরা যে আলোচনা করলাম নিজের ভাষায় বলার চেষ্টা করো। স্যার, সলিডদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে সেটা অনেক বেশি, যার ফলে তাদের মাঝে ইন্টারমলিকুলার স্পেসটা খুবই কম থাকে। আর এই স্পেস কম থাকার জন্য সলিডের ফিক্স শেপ থাকে, মাস থাকে আর ভলিউম থাকে। ভেরি গুড, একদম ওটাই, এটাই হচ্ছে উত্তর। এই জন্য এখন মার্ক করা থাকলো, এগুলো তোমরা নোট ডাউন করে রাখবা এবং এই ধরনের প্রশ্ন আসবে ওখান থেকে পড়ে নিবা। সো আচ্ছা, এবার একটা ধরে কাইনেটিক এনার্জি নিয়ে বলা যেতে পারে। না, মিনিমাম কাইনেটিক এনার্জি, মিনিমাম কাইনেটিক এনার্জির জন্য ওটা একটা আলাদা এমসিকিউ হবে। কি এমসিকিউ হবে? একটা এমসিকিউ দেবে যে হুইচ পার্টিকেল কন্টেন্স মিনিমাম কাইনেটিক এনার্জি, দিয়ে অপশন দিয়ে দেবে। আমি এখানে কোশ্চেনটা এখানে লিখে দিই, এখানে আর একটা কোশ্চেন হবে, হুইচ ম্যাটার contains minimum কাইনেটিক এনার্জি, দিয়ে এখানে এই করবে। 1 নম্বরে দেবে সলিড, লিকুইড, গ্যাস আর নান অফ দ্য অ্যাবাভ, এরকম দেবে নান। তাহলে কি উত্তর হবে? সলিড হবে। সলিড হবে। তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে সলিডের। এখান থেকে এরকম একটা কোশ্চেন হবে। বলছি আগের বারের মতন অমনি করে কি এমনি যেমন করে কোশ্চেন বার করেছিলাম অমনি করে কি বার করবো? অবশ্যই অবশ্যই, কোশ্চেন যে যেখান থেকে যা কোশ্চেন পাবে আমরা সেই চ্যাপ্টারটা করব, তার কোশ্চেন অ্যান্সার করব, আমি নিজে কোশ্চেন বানাবো, আমি চ্যাপ্টার থেকে কোশ্চেন ধরবো। আর তোমাদের বই ওই ডন বস্কো এবং যেটাকে বলছে গীতারাম, দুটো বইয়েরই স্ক্যান কপি আমাকে পাঠাবা। দুটো বই থেকে আমি পড়িয়ে দেবো, একই সিলেবাস, প্রত্যেকটা দুটো বই থেকে যদি কভার আপ করি কারোরই কোনো প্রশ্ন আটকাবে না। ওকে? অরিপনকে যে বইটা দেবে তুমি একটা স্ক্যানার বের করে তোমার বইয়ের স্ক্যান করবে, হ্যাঁ, যে আমাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ স্যার। আর ডন বস্কো তোমারও জ্যোতির বইটা যেটা থাকবে সেখান থেকে আমাকে স্ক্যান করে পাঠিয়ে দেবে। দুটোই পাশাপাশি রাখবো, তাহলে সিলেবাসটা এটা যদি হয় তাহলে এটা তো বলছি হবে। এটা যদি হয় তাহলে তো কোনো অসুবিধাই নাই। আমরা এটাও পড়বো না, এই বইটা তো এই পাবলিশার, দেখা যাক এই আগে ক্লাস আমার যে ক্লাস 7 এ এই পাবলিশারেরই বই ছিল, তো এইটারই বই বার করেছি। আগের বারকার সিলেবাসটা দেখেছিলাম ক্লাস 8 এর, এই বইটাই দিয়েছিল।
জানি না এবার এই বইটা দেবে কিনা, সেটা দেখা যাক। না, এই অসুবিধা বইটা কিছু থেকেও নেই, নাহলে পড়া হবে। আমরা এটা থেকেও পড়বো, ওটা থেকেও পড়বো, আমরা সবগুলো পড়বো। হুম ঠিক আছে, হুম তাহলে আমরা নিজেদের একটা কনফিডেন্সটা বাড়বে। দু তিনটে বই হুম, থেকে পড়লে, এবং প্রতিটা বইয়ের কোশ্চেন অ্যান্সার করবো, নো প্রবলেম। আচ্ছা। আমি আছি তো, হুম সব হয়ে যাবে, একদম টেনশন করার কোনো দরকার নেই, হুম, একদম 100-এ 100 মার্কস আসবে এবার, সেই টার্গেট। এর নিচে একটাও নয়, মানে পুরো 100% কোশ্চেন অ্যাটেম্প্ট হবে, এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা আমরা আলোচনা করব না। তার জন্য যা যা করা দরকার তাই করব। ওকে, ডিউ টু দিস সলিডস হ্যাভ দ্য মোস্ট অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট। খেয়াল করে দেখো, এই কারণেই দেখে কি মনে হচ্ছে, এই সলিডগুলো মনে হচ্ছে কি সুন্দর, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার এক্ষুনি মনে হচ্ছে যেন প্রেয়ার শুরু হবে, জনগণ মন অধিক গানটা গাইবে, কত সুন্দর অর্ডারলি যেন দাঁড়িয়ে আছে। এটা একমাত্র পসিবল কার ক্ষেত্রে? সলিডের ক্ষেত্রে। কেন? কারণ তাদের মিনিমাম কাইনেটিক এনার্জি, মানে এদেরকে কেউ খুঁচাখুচি করছে না, কোনো নো নরণচরণ। আর একটা কি, এদের মধ্যে স্পেসটা খুব কম, ওই জন্য সুন্দরভাবে সাজানো গুছানো লাগছে। তাহলে এখান থেকেও একটা এমসিকিউ হতে পারে, যে হুইচ সাবস্ট্যান্স হ্যাভ দ্য মোস্ট অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট, তখন তার কি উত্তর হবে? সলিড। Solids. সলিডস। ওকে, বেশ, অ্যাজ দেয়ার ইজ অলমোস্ট নেগলিজেবল স্পেস। নেগলিজেবল মানে আমরা যেটাকে কি করতে পারি, অগ্রাহ্য করতে পারি, বাদ দিতে পারি, ইগনোর করতে পারি, গ্রাহ্য করবো না, অগ্রাহ্য। তাদের মধ্যে যেটুকু ফাঁকা জায়গা আছে, এই দেখো, এই যে একটু মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে, এটা নেগলিজেবল, একেবারেই কম, সামান্য। এখানে অনেক বেশি আছে, এইটাকে আমরা নেগলিজেবল বলতে পারি, ইগনোর করবো ওটাকে, ওই স্পেসটাকে। সো অ্যাজ দেয়ার ইজ অলমোস্ট নেগলিজেবল স্পেস বিটুইন দ্য পার্টিকেলস ইন সলিডস, দ্য সলিডস ক্যান নট বি কম্প্রেসড। কম্প্রেস মানে কি? সংকুচিত করা। একটা ইঁটকে তুমি যতই চাপ দাও, ইঁট ওর থেকে আর সাইজে কমবে না। একটা ইঁটের ওপর যদি একটা হাতিও পা দেয়, ওই ইঁটটা কখনো 2 টাকার কয়েন হয়ে যাবে কি? যাবে? না স্যার, না। যাবে না। কিন্তু হাতি যদি একটা বেলুনে পা দেয়, বা হাতি যদি একটা কোনো নরম কোনো জিনিসে পা দেয়, তাহলে সে বুঝতে পারবে কিসে পা দিয়েছে। সেই জন্য সলিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে, সলিড লেস্ট কম্প্রেস বা লিস্ট কম্প্রেসড বা অলমোস্ট ক্যান নট বি কম্প্রেসড, একে কম্প্রেস করা যাবেই না। ওকে, সো টুডে যেহেতু ওর 5টা থেকে ক্লাস আছে, আজকে আমাদের পড়াটা এত দূরই থাকবে। রেকর্ডিংটা আগে অফ করে দিই।